शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। সারা রাজ্যের পাশাপাশি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়েও পালিত হলো বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের 138তম জন্মদিবস। নানা সংগঠনের পক্ষে এদিন বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। কোথাও মূর্তি, কোথাও ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। নিউ টাউনে বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার জায়গায় জায়গায় বিজেপির বিক্ষোভ অবরোধ। কোথাও বের হলো প্রতিবাদী মিছিল, তো কোথাও অবরোধ কর্মসূচিতে সামিল হলেন বিজেপির নেতা কর্মী সমর্থকেরা। বাইক চুরি চক্রের বড়সড় গ্যাংয়ের হদিশ পেল রানীগঞ্জ থানার পুলিশ। বাইক চুরি চক্রের সাথে জড়িত 3 জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া 12টি বাইক। কয়লা খনি বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশব্যাপী কয়লা শিল্পে 3 দিবসীয় ধর্মঘটকে সফল বানাতে একদিকে যেমন কোমর বেঁধে ময়দানে নেমেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি, ঠিক সেখানেই তৃণমূলের শ্রমিক সংগঠন ধর্মঘটের বিরোধিতায় সামিল। এক বিধবা মহিলাকে তার শ্বশুর বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগের কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর। মহিলার ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগকে ঘিরে শোরগোল দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায়। কাউন্সিলরের বিরুদ্ধে সরব তৃণমূল কর্মীরাও, অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজের গেটে কলেজ কর্তৃপক্ষের ঝোলানো তালা ভাঙল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কলেজের সামনে মহাত্মা গান্ধী রোডের একটি লেন অবরোধ করে বসে পড়লেন তারা। লকডাউনের 2.5 মাস সময়কালে শ্রমিকদের বকেয়া বেতনের দাবি সহ নানা দাবিতে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল গেটে সিটু সমর্থিত পেপার মিল মজদুর ইউনিয়নের সদস্যদের বিক্ষোভ। দাবি না মিটলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। আসানসোলের সালানপুরে জেলা পরিষদের উদ্যোগে 20 লক্ষ টাকা ব্যয় আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুরে তরল আবর্জনা নিরাপদ নিষ্কাশন প্রকল্পের ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন সারলেন অতিরিক্ত জেলা শাসক। কঠিন বজ্র প্রক্রিয়াকরণ নির্মল বাংলা মিশনকে সার্থক করে তুলবে এই প্রকল্প, ওয়াকিবহাল মহলের মত এমনটাই। বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের 138তম জন্মদিবস পালিত হলো সারা রাজ্যের পাশাপাশি গোটা শিল্পাঞ্চল জুড়ে। নানা কর্মসূচি নেওয়া হয়েছিল এদিন। বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের পক্ষে আয়োজিত নানা কর্মসূচিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে নেওয়া হয়েছিল সমগ্র কর্মসূচি। পয়লা জুলাই এই বিশেষ দিনটিকেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন হিসেবে পালন করা হয়ে থাকে। 1882 সালে পয়লা জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1948 সাল থেকে মৃত্যু দিনে মুখ্যমন্ত্রী পদেই অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবে বিশেষ খ্যাতি ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়ের। 1911 সালে ইংল্যান্ড থেকে FRCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার ব্যান্ডেল মেডিকেল স্কুলে, বর্তমানে যেটি নীলরতন সরকার মেডিকেল কলেজ হিসেবে পরিচিত, সেখানেই তিনি শিক্ষকতা ও চিকিৎসা ব্যবস্থা শুরু করেন। পরে
1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে মিলে রাজনীতিতে যোগ দেন। কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কলকাতা পুর নিগমের মেয়র নির্বাচিত হন এরপরেই। 1931 সালে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণও করেন ডাক্তার বিধানচন্দ্র রায়। এরপর 1942 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন ডাক্তার বিধানচন্দ্র রায়। 1948 সালে তিনি হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি প্রতিষ্ঠা করেন 5টি নতুন শহর, যেগুলি হল দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী, অশোকনগর ইত্যাদি। তার 14 বছরের মুখ্যমন্ত্রিত্বকালে পশ্চিমবঙ্গে সর্বাধিক উন্নয়ন হয়েছিল। এ কারণেই পশ্চিমবঙ্গের রূপকার নামেও পরিচিত ডাক্তার বিধানচন্দ্র রায়। 1961 সালে তিনি ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারত রত্নেও ভূষিত হন। তার স্মরণে কলকাতার সল্টলেকেরও নাম করা হয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামেই। তাই মহান এই দেশনায়কের জন্ম এবং মৃত্যু দিনটিকে সারা ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সারা রাজ্যের পাশাপাশি গোটা শিল্পাঞ্চল জুড়ে। বিশেষ দিনটিকে ডক্টরস ডে হিসেবে পালন করা হলো এদিন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালিত হলো। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্টজনেরা। বাংলার রূপকারের পূর্ণাবয় মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন অমরনাথ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন। ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মৃতিচারণা করে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানালেন, এখানে পশ্চিমবঙ্গে নতুন করে বিধানচন্দ্র রায়কে পরিচয় করে দেওয়ার প্রয়াস হয় না, কারণ যেদিন পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল সেদিন থেকে বিধানচন্দ্র রায় নতুন করে পশ্চিমবঙ্গকে তৈরি করবার পরিকল্পনা দেখেছিলেন। স্বাধীনতার প্রাককালেই হোক বা স্বাধীনতার পরবর্তীকালেই হোক। আমরা স্বাধীনতার প্রাককালে দেখেছিলাম ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনে উনি যুক্ত হয়ে গিয়েছিলেন। আবার পরবর্তীকালে দেখেছিলাম যে নতুন পশ্চিমবঙ্গকে তৈরি করবার জন্য চিত্তরঞ্জন থেকে শুরু করে হলদিয়া থেকে শুরু করে কল্যাণী পর্যন্ত নতুনভাবে বিভিন্ন রকম শিল্প প্রতিষ্ঠানের মধ্যেখান দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে তথা ভারতবর্ষের মধ্যে একটা দিশা দেখাবার প্রয়াস করেছিলেন। সেই প্রয়াস আজও বাস্তবায়িত হয়ে আছে। আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী বা কেউ এটা করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন নতুনভাবে পশ্চিমবঙ্গকে বিধান রায় অনুসরণের মধ্যেখান দিয়ে নতুনভাবে পশ্চিমবঙ্গকে সৃষ্টি করতে। তাই তিনি চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গের মানুষ কীভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে, তার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা। আজকে ভারতবর্ষের মধ্যেখান দিয়ে পশ্চিমবঙ্গই একমাত্র জায়গা, তাকে পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়েছেন এবং তাতে প্রত্যেকটি মানুষ উপকৃত হয়েছে। যেটা বিধান রায় চেয়েছিলেন, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রয়াসে সাফল্য লাভ করেছেন। আমরা তার জন্য কৃতজ্ঞ। আমরা বিধান রায়ের জন্মদিন পালন করার মধ্যেখান দিয়ে আমরা নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা ধন্য মনে করি। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবসকে ডক্টরস ডে হিসেবে পালন করা হলো বিজেপির পক্ষে। আসানসোলের 43 নম্বর ওয়ার্ড এলাকায় 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট আশা শর্মার পক্ষে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে ওয়ার্ড ও সংলগ্ন এলাকার 10 জন চিকিৎসককে সম্মানিত করা হলো। পুষ্পস্তবক তুলে দিয়ে তাদের সম্মানিত করলেন সংগঠনের সদস্য সুজিত ঠাকুর, বিপিন পাসওয়ান, রীনা মোদি, অংশুমান যাদব প্রমুখ। এদিন প্রথমেই আসানসোল পৌর নিগমের 43 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ও বিজেপি ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট আশা শর্মার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাসকে হাসপাতালে পৌঁছে তাকে সম্মানিত করা হয়। করোনা আবহে ডক্টরস ডে পালনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাসের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সম্মান জানানো হয়। 43 নম্বর ওয়ার্ড ও সংলগ্ন এলাকার চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে পৌঁছে তাদের সম্মানিত করা হলো। এদিন সম্মানিত করা হলো ডক্টর এ কে রায়, ডক্টর বক্সি, ডক্টর জিশান, ডক্টর এ কে পণ্ডিত, ডক্টর কাদির, ডক্টর এ কে মাঝি, ডক্টর সুদীপ ব্যানার্জি সহ 10 জন চিকিৎসককে। আসানসোলের পাশাপাশি রানীগঞ্জেও ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। লায়ন্স ক্লাব অব রানীগঞ্জের পক্ষ থেকে IMA হলে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করা হলো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের রানীগঞ্জের সদস্যরা। এদিন ডিএভি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন ছিল। পাশাপাশি রানীগঞ্জ আই হসপিটালে লায়ন ডাক্তার স্বর্গীয় MK লোয়েলকার মূর্তিতেও মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সদস্যরা। অন্যদিকে দুর্গাপুর 1 নম্বর ব্লক কংগ্রেস কমিটির ডাকে কাশিরাম দাসে বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবসকে ডক্টরস ডে হিসেবে পালন করা হলো এদিন। ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করলেন দুর্গাপুর 1 নম্বর ব্লক কংগ্রেস কমিটির সদস্য সমর্থকেরা। বাংলার নবরূপকার বিধান রায় অমর রায় পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। বিধান রায় অমর রায়।
অন্যদিকে দুর্গাপুরের বেনাচিতির পাঁচমাথা মোড়ে কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা। সেই বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের সম্বন্ধে দু চার কথা বলার জন্য আমাদের দুর্গাপুরের নেতাজি ভবন প্রাঙ্গণেও প্রতি বছরের মতো এবছরেও জাতীয় কংগ্রেসের পক্ষে বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের 138তম জন্মজয়ন্তী পালিত হলো আড়ম্বরপূর্ণভাবেই। সরকারি বিধিনিষেধ মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন আয়োজন ছিল বিশেষ কর্মসূচির। ডাক্তার বিধানচন্দ্র রায়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করলেন কংগ্রেস নেতা সুদেব রায়। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে সহ প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা। ডাক্তার বিধানচন্দ্র রায়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন অনির্বাণ কোলে সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরাও। এদিনের কর্মসূচিতে কংগ্রেস নেতা সুদেব রায় ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক নেতা কর্মী ও সমর্থক। কর্মসূচির শুরুতেই উপস্থিত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সম্মানিত করা হয়। এরপর নানা কর্মসূচির আয়োজন ছিল এদিন। ভারতবর্ষের অন্যতম রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী, যাকে বলা হয় নববাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায় আজকের এই দিনে আবির্ভূত হয়েছিলেন। 138তম তার এই জন্মদিন আমরা প্রতি বছরের মতন এই জায়গায় উদযাপন করি, ঠিক সেখানে উদযাপন করি এবং দুর্গাপুরের বিভিন্ন নাগরিক, বিভিন্ন ছাত্র সমাজ, যুব সমাজ এবং মা বোনেরা এখানে উপস্থিত হয়, খেলোয়াড় বন্ধুরা উপস্থিত হয়। কিন্তু আমরা প্রশাসনের কথা মতো আমরা এখানে সেই প্রশাসনের যে নিয়ম বিধি আছে, যেমন সোশ্যাল ডিস্টেন্স, দূরবর্তী স্থান, ঠিক সেইভাবে আমরা আয়োজন করেছি এবং মাস্ক পরে আসতে হবে, মুখোশ, সেটা আমরা বলেছি। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। न्यू टाउन में बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष पर हुए हमले के विरोध में पश्चिम बर्धमान जिले में कई जगह पर बीजेपी कार्यकर्ताओं ने प्रदर्शन किया। कहीं सड़क अवरोध किया तो कहीं जुलूस निकाला गया। न्यू टाउन में बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष पर हुए कथित हमले को लेकर राज्य भर में बीजेपी कार्यकर्ताओं में उबाल देखा गया। इस घटना के खिलाफ बीजेपी कार्यकर्ताओं ने कई जगहों पर सड़क पर उतरकर प्रदर्शन किया, साथ ही सड़क अवरोध कर विरोध जताया। पश्चिम बर्धमान जिले में भी दुर्गापुर, आसनसोल, रानीगंज, कुल्टी समेत कई जगहों पर बीजेपी कार्यकर्ताओं ने सड़क अवरोध किया। जानकारी के अनुसार दुर्गापुर शहर के सिटी सेंटर में बीजेपी कार्यकर्ताओं ने बस स्टैंड से लेकर एडीडीए कार्यालय तक जुलूस निकाला। इस जुलूस का नेतृत्व बीजेपी के जिला अध्यक्ष लखन घुरुई ने किया। बीजेपी कार्यकर्ताओं ने पार्टी के प्रदेश अध्यक्ष दिलीप घोष पर हुए हमले में शामिल अभियुक्तों को जल्द गिरफ्तार करने की मांग की। बीजेपी के जिला अध्यक्ष लखन घुरुई ने इस मामले के लिए सीधे तौर पर तृणमूल को जिम्मेदार ठहराते हुए दावा किया कि पार्टी के प्रदेश अध्यक्ष दिलीप घोष पर हुए हमले के विरोध में जिले में करीब 40 जगहों पर विरोध प्रदर्शन हुए हैं। আপনারা সকলে জানেন যে দিলীপ ঘোষ প্রতিদিন আর সকালে উঠে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করেন এবং চা চক্রে মিলিত হন। আর আজকে সকালে উঠে তিনি থেকে বেরিয়েছিলেন ঘরের সামনেই, নিউটাউনের ঘরের সামনে আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা আতঙ্কিত আক্রমণ করে এবং তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, তাকে হেনস্থা করা হয়। আর সেই প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ, অবস্থান, অবরোধ চলছে। আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে 35টি মণ্ডল, সেই 35টি মণ্ডল আছে এবং সঙ্গে সঙ্গে আমাদের সৌমিত্র খান, তাকে হেনস্থা করা হয়েছে। কিন্তু তার প্রতিবাদে আমরা আজ সারা জেলা জুড়ে প্রায় 40টি জায়গাতে একটা অবস্থান বিক্ষোভ করছি। আমাদের এখানে সংখ্যা কম আছে, এই কারণেই সব জায়গা করা হয়েছে। লোক সংখ্যা বাড়ানোর বিষয় নেই, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি। যে কোনোরকম কোনো করোনা যে বিষয় আছে মাথায় রেখে পড়ি আমরা খুব কম সংখ্যক কর্মীদের নিয়ে আমরা এই অবস্থা বিক্ষোভ করছি। रानीगंज थाना क्षेत्र के जेके नगर के बाद बीजेपी कार्यकर्ताओं ने राष्ट्रीय राजमार्ग संख्या 2 पर अवरोध किया। हाथों में पार्टी का झंडा लेकर बीजेपी कार्यकर्ता राष्ट्रीय राजमार्ग पर बैठ गए और तृणमूल सरकार के विरुद्ध नारेबाजी की। सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और बीजेपी कार्यकर्ताओं को समझा बुझाकर अवरोध हटाया। बीजेपी के रानीगंज शहर मंडल की तरफ से जुलूस निकाला गया। ये जुलूस पार्टी कार्यालय से शुरू हुआ और पंजाबी मोड़ पहुंचा, जहां बीजेपी कार्यकर्ताओं ने प्रदर्शन किया। जुलूस का नेतृत्व बीजेपी के मंडल अध्यक्ष राजेश मंडल ने किया। आसनसोल शहर में बीजेपी युवा मोर्चा के कार्यकर्ताओं ने भी सड़क अवरोध किया। पार्टी का झंडा लेकर बीजेपी युवा मोर्चा के कार्यकर्ता सड़क पर उतरे और पार्टी के प्रदेश अध्यक्ष दिलीप घोष पर हुए हमले की कड़ी निंदा करते हुए अभियुक्तों को तुरंत गिरफ्तार करने की मांग की।
লড়াই করছে করবে বন্দে মাতরম झूठ की सरकार दूर करो झूठ की सरकार दूर करो वंदे मातरम आसनसोल शहर में ही एक और जगह पर बीजेपी कार्यकर्ताओं ने सड़क जाम कर दिया। यहाँ भी उन्होंने प्रदर्शन किया और पार्टी के प्रदेश अध्यक्ष पर हमले की निंदा की। कुल्टी के नियामतपुर में भी बीजेपी कार्यकर्ता सड़क पर उतरे और विरोध जताया। बीजेपी कार्यकर्ताओं के निशाने पर तृणमूल कांग्रेस थी। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज थाने की पुलिस ने बाइक चोरी करने वाले गैंग का पर्दाफाश किया है। पुलिस ने गैंग से जुड़े 3 लोगों को गिरफ्तार कर उनके पास से चोरी की 12 बाइक बरामद किए हैं। इनमें 2 आरोपी रानीगंज के गिरजापाड़ा के रहने वाले हैं और तीसरा आरोपी पुरुलिया जिले का निवासी है। रानीगंज थाने की पुलिस ने बाइक चोरी करने वाले एक गैंग का पर्दाफाश करने के साथ ही चोरी की 12 बाइक बरामद कर ली है। पुलिस ने इस गैंग से जुड़े 3 लोगों को गिरफ्तार किया है। पुलिस की गिरफ्त में आए बादशाह खान और राजा रानीगंज के ही गिरजापाड़ा इलाके के रहने वाले हैं, जबकि जमीर शेख पुरुलिया जिले का सातुड़ी थाना क्षेत्र के मुरलिया का निवासी है। पुलिस के अनुसार बादशाह और राजा दोनों मिलकर बाइक चोरी करते थे, जबकि जमीर शेख रिसीवर की भूमिका में था। बादशाह और राजा की गिरफ्तारी के बाद उनसे की गई पूछताछ के बाद शेख जमीन के बारे में पता चला और पुलिस ने जमीन के घर में छापेमारी कर चोरी की 1 दर्जन मोटरसाइकिल बरामद की। पुलिस इसे बड़ी कामयाबी मान रही है। दरअसल हाल के दिनों में रानीगंज शहर एवं इसके आसपास के इलाकों में बाइक चोरी की घटनाएं घट रही थी। गत 21 जून को शहर के NSP रोड स्थित आनंदलोक अस्पताल के पास से एक व्यक्ति की बाइक चोरी हो गई थी। पुलिस ने इस मामले की छानबीन शुरू की तो पुलिस को अहम सुराग हाथ लगे। उसी के आधार पर पुलिस ने पहले बादशाह खान को दबोचा और अदालत में पेश किया और रिमांड पर लेकर पूछताछ की। फिर उसके निशानदेही पर राजा को अपनी गिरफ्त में ले लिया। पुलिस ने दावा किया कि पूछताछ में बादशाह और राजा ने खुलासा किया है कि दोनों मिलकर विभिन्न इलाकों से बाइक चोरी करते थे और जमीर शेख को बेच देते थे। কতজন ছিল টোটাল? হ্যাঁ, 3 জন ছিল। কি নাম তোমার? রাজা খান। আর কে কে ছিল তোমার সঙ্গী? বাদশা, জমির। আমি 2টা করেছি স্যার। আর তোমার বাকি সঙ্গীরা? বাদশা কেন কই? বাদশা? ए बादशाह তুমি কটা চুরি করেছো? सर हम एक गाड़ी चोरी किए थे सर, राजा का घर में से मिला ग्लैमर गाड़ी जिसका नंबर हमको नहीं मालूम। और पुलिस अब ये पता लगाने में जुटी है कि बाइक चोरी करने वाले इस गैंग में और कितने लोग जुड़े हुए हैं और वो कब से बाइक चोरी की घटनाओं को अंजाम दे रहे थे। पुलिस ये भी छानबीन कर रही है कि बाइक चोरी का उनका यह नेटवर्क कहां-कहां तक फैला हुआ है। रानीगंज थाने के प्रभारी संजय चक्रवर्ती ने बाइक चोरी करने वाले गैंग के 3 सदस्यों को गिरफ्तारी और 1 दर्जन चोरी की बाइक बरामद होने को बड़ी कामयाबी बताया है। उन्होंने कहा कि राजा और जमीर की पेशी गुरुवार को आसनसोल जिला अदालत में की जाएगी। पुलिस उनके पूरे नेटवर्क को खंगालने में जुटी है। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। कॉमर्शियल माइनिंग के खिलाफ सेंट्रल ट्रेड यूनियनों की कोयला उद्योग में देशव्यापी 3 दिवसीय हड़ताल 2 जुलाई से शुरू हो रही है। हड़ताल को सफल बनाने के लिए सेंट्रल ट्रेड यूनियनों ने जहां कमर कस ली है, वहीं दूसरी तरफ तृणमूल का श्रमिक संगठन हड़ताल का विरोध कर रहा है। कॉमर्शियल माइनिंग एवं कोयला ब्लॉक निजी कंपनियों को सौंपने को केंद्र सरकार के निर्णय के विरोध सेंट्रल ट्रेड यूनियनों द्वारा कोयला उद्योग में बुलाई गई 3 दिवसीय देशव्यापी हड़ताल 2 जुलाई अर्थात गुरुवार से शुरू हो रही है। इस हड़ताल को सफल बनाने के लिए एक तरफ जहां सेंट्रल ट्रेड यूनियनों ने कमर कस ली है,
वहीं दूसरी तरफ तृणमूल कांग्रेस के श्रमिक संगठन कोयला खदान श्रमिक कांग्रेस ने इस हड़ताल का विरोध किया है। बताया जा रहा है कि 5 सूत्रीय मांगों को लेकर सेंट्रल ट्रेड यूनियनों ने 2, 3 और 4 जुलाई को कोयला उद्योग में देशव्यापी हड़ताल का आह्वान किया है। इस हड़ताल के समर्थन में ट्रेड यूनियनों द्वारा एकजुट होकर ईसीएल की कई कोलियरी में धरना प्रदर्शन किया गया है। हड़ताल को सफल बनाने के लिए ट्रेड यूनियनों ने कोयला श्रमिकों से समर्थन मांगा है। सेंट्रल ट्रेड यूनियनों के संयुक्त मंच ज्वाइंट एक्शन कमेटी के बैनर तले पिछले कुछ दिनों से लगातार कोलियारी में सभाएं की जा रही है। इस बीच बुधवार को तृणमूल के श्रमिक संगठन की केकेएससी द्वारा शादग्राम एरिया में सभा की गई। इस दौरान केकेएससी नेताओं ने कोयला उद्योग में हड़ताल का विरोध किया। केकेएससी नेताओं ने कहा कि उनका संगठन भी कॉमर्शियल माइनिंग एवं कोयला ब्लॉकों को निजी कंपनियों को सौंपे जाने को केंद्र सरकार के फैसले का पुरजोर विरोध कर रहा है। इसके खिलाफ कोलकाता में कोल इंडिया के मुख्यालय का घेराव भी किया गया था, लेकिन मुख्यमंत्री ममता बनर्जी हमेशा से ही बंद एवं हड़ताल की विरोधी रही है। इसलिए केकेएससी इस हड़ताल में शामिल नहीं हुआ है और हड़ताल का विरोध कर रहा है। सेंट्रल ट्रेड यूनियन कमर्शियल माइनिंग के विरोध में बंद बुलाया है। हम लोग उस बंद के विरोध में ये प्रोग्राम कर रहे हैं, ये सभा कर रहे हैं। का जो ममता बनर्जी का निर्देश है कि भाई हम पश्चिम बंगाल में जब से टीएमसी का सरकार हुआ है तब से बंद नहीं करना है, कारण कि हम लोग 34 साल बंद करते करते इस पश्चिम बंगाल को चौपट हो गया है। इस नाते इस बंद को हम लोग विरोध कर रहे हैं, लेकिन कमर्शियल माइनिंग का भी विरोध हम लोग कर रहे हैं। जैसा दीदी का आंदोलन करने का निर्देश आएगा उस तरह से निर्देश के अनुसार हम लोग आंदोलन करेंगे। और इसके पहले भी ममता दीदी के निर्देश पर कोल इंडिया ऑफिस का घेराव धर्मशाला में हम लोग का प्रोग्राम हो चुका है और आगे भी जो दीदी का निर्देश होगा कि कमर्शियल माइनिंग के विरोध में हम लोग उसको करेंगे और किसी भी कीमत में कमर्शियल माइनिंग नहीं होने देंगे। उसके लिए जो आंदोलन करना होगा करेंगे, लेकिन खाली दीदी का निर्देश के आने के बाद करेंगे। बहरहाल कुल मिलाकर अगर देखा जाए तो बाकी श्रमिक संगठनों ने जहां एकजुट होकर इस हड़ताल को असरदार बनाने के लिए अपना पूरा जोर लगा दिया है, वहीं दूसरी तरफ केकेएससी इस हड़ताल के विरोध में खड़ी है। कोल इंडिया की तरफ से इस हड़ताल को टालने की पूरी कोशिश की जा रही है, क्योंकि कोल इंडिया भी समझती है कि हड़ताल अगर 3 दिनों तक चली तो न सिर्फ कोयला उत्पादन पर बुरा असर पड़ेगा बल्कि कंपनी को भी भारी आर्थिक नुकसान उठाना पड़ेगा। कोल इंडिया के चेयरमैन प्रमोद अग्रवाल ने कोयला उद्योग तथा मजदूर हित में कोल इंडिया में 2 जुलाई से प्रस्तावित हड़ताल को वापस लेने की अपील की है। उन्होंने कहा है कि कॉमर्शियल माइनिंग के अंतर्गत कोल इंडिया का कोई भी ब्लॉक देने का प्रस्ताव नहीं है और कंपनी का भविष्य सुरक्षित और उज्जवल है। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। खबरे এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेविका
सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদেরকে কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। এক বিধবা মহিলাকে তার শ্বশুর বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ, মহিলার ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগকে ঘিরে কার্যত শোরগোল পড়ে গেল গোটা এলাকায়। অভিযোগের কাঠগড়ায় স্থানীয় কাউন্সিলর। দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকার ঘটনা। কাউন্সিলরের বিরুদ্ধে সরব এলাকার তৃণমূল কর্মীরা, অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। স্বামী মারা যাওয়ার পর এক বিধবা মহিলাকে তার শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত করা হয় বলে অভিযোগ। এবার সেই মহিলারই ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, দলীয় তহবিলে চাঁদা দিলে তবেই ওই বিধবাকে ঘরে ঢুকতে দেয়া হবে, এমন ফতোয়াও জারি করা হয়। দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরমাতা লাভলি রায়ের বিরুদ্ধে সরব হয়েছেন
ওই মহিলা সহ এলাকার তৃণমূল কর্মীরাও। বিধবা মহিলা নয়নমণি ঘোষের স্বামী 2011 সালে মারা যান। তারপর থেকে শ্বশুরবাড়িতেই অত্যাচারিত ওই মহিলা, এমনটাই অভিযোগ। নয়নমণি ঘোষ নামের ওই মহিলাকে মারধরের অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগের তীর দেওর, ননদ সহ 3 জনের বিরুদ্ধে। তাদেরকে গ্রেপ্তারও করে নিউ টাউনশিপ থানার পুলিশ। সেই মামলা এখনো বিচারাধীন। অভিযোগ উঠেছে মহিলার সব আসবাবপত্র দখলে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। বছর 3 আগে আদালতের নির্দেশে পুলিশ সব আসবাবপত্র ওই মহিলাকে ফিরিয়ে দেয়। তবে এরপর থেকে নিজের বাড়িতে আর ঢুকতে পারছেন না ওই মহিলা। একমাত্র সন্তানকে নিয়ে কোনো ক্রমে ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছেন তিনি। নয়নমণি দেবীর অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের নির্দেশেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল তার ঘরে। কাউন্সিলরের কাছে এ ব্যাপারে বলতে গেলে দলীয় ফান্ডে 2 লক্ষ টাকা দিতে হবে বলেও জানান কাউন্সিলর, এমনটাই অভিযোগ ওই মহিলার। পরে বিষয়টি 1 লক্ষ টাকায় রফা হয়। মহিলার এই চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরেই গোটা এলাকায় কার্যত শোরগোল পড়ে যায়। স্বামীর বাড়িতেই থাকতে চাই, ঠিক আছে। আমার স্বামীর বাড়িতে সবাই মিলে মানে কাউন্সিলর লোক দিয়ে তালা মারিয়ে দিয়েছে, ঠিক আছে। আর ওর সাথে আমার কাকা শ্বশুরের ছেলেরাও ছিল। কাকা শ্বশুরের ছেলেরা সমেত এসে এখানে তালা মেরেছে, আমাকে আর ঢুকতে দিচ্ছে না। কেন 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 কে তালাটা মেরেছে? রোপন ঘোষ। রোপন ঘোষকে লাভলি রায় পাঠিয়েছে। লাভলি রায় কাউন্সিলর, আচ্ছা, ঠিক আছে। রোপন ঘোষকে পাঠিয়ে আমার ঘরে তালা মারিয়ে দিয়েছে। তারপরে আমাকে আর ঢুকতে দেয়নি, বার করে দিয়েছে। আচ্ছা, আপনি কি এই বাড়িতে আগে থাকতেন? এখানেই থাকতাম, এটাই আমার হাজব্যান্ডের বাড়ি। উনি ছিল না, মারা গিয়েছেন 2011-তে। আচ্ছা, তারপর থেকে কি আপনি এখানে ছিলেন? এখানেই থাকতাম। কতদিন আগে থেকে আপনাকে বার করে দিয়েছে? 2017-তে, 2017 নভেম্বরেতে। কেন বার করলো? ওনাদের মানে কাকা শ্বশুরদের বেশি প্রবলেম হচ্ছিল, মানে ওরা সব দখল করবে। আচ্ছা, এই বাড়িটা কি মানে আপনার স্বামীর নামে? শ্বশুরের নামে। আচ্ছা, ওরা নিচে উপরে পুরো বাড়িটাই ওরা নিচের জোর করে থাকে। আপনি কাউন্সিলরের কাছে গিয়েছিলেন? কাউন্সিলর কি বললো? কাউন্সিলরের কাছে গেছি, কাউন্সিলর বলছে যে 2 লক্ষ টাকা দিতে হবে, যদি 2 লক্ষ টাকা দিই তাহলে এটা নিচে করে দেবো। তারপর লাস্টে বলেছে 1 লক্ষ টাকা লাগবে। মানে কাউন্সিলর টাকা চেয়েছেন? 2 লাখ টাকা ফার্স্টে চেয়েছিল, তারপরে বলছে যে 2-4 দিন পরে আবার বলছে, একটা দাদাকে ডেকেছে, দাদাকে ডেকে বলছে যে 1 লাখ টাকা দিলে আমি ফাইসালা করে দেবো। তালাটা কে মেরেছে? লাভলি রায়ের লোকেরা, রোপন ঘোষ। কি নাম? লাভলি রায়ের লোক, রোপন ঘোষ। আচ্ছা, ও কি মানে পার্টির লোক? পার্টির লোক। কোন পার্টির? তৃণমূল। স্থানীয় এলাকার তৃণমূল নেতারাও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অভিযোগটা এলো এই যে মানে টাকা চাইছে, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, তাই না? সেই জন্য তো আপনারা তো তৃণমূল কর্মী, তো আপনারা কি এটার বিরোধ করছেন? নিশ্চয়ই। হ্যাঁ, একদম বিরোধ করছে। এরপর আরো বৃহত্তর আন্দোলনে যাবো যদি সুরা না হয়, ঠিক না। এই লাভলি রায়ের বিরুদ্ধে এই অভিযোগ, এটা কি এর আগেও এখানে এরকম অনেক আছে। সেটা বললে উনাকে, ঠিক না, এবার দলের হয়ে সবসময় তো মুখ খোলা যায় না, তো হ্যাঁ, ঠিক না, ব্যাপারটা খারাপ আসবে। অনেক আছে, অনেক, ঠিক না। আর উনাকে আমি 17খানা ভোট দিয়েছি, ঠিক না। এই ভাই আমি 22টা ভোট দিয়েছি, ঠিক না। ওনাকে আমরাই ভোট দিয়ে নিয়ে এসেছি। তো এখন কি আপনাদের পাশে দাঁড়াচ্ছেন? না, দাঁড়াচ্ছে না। পয়সা দিলে আমি তো যাই না, এদের নোংরামির জন্য আমি পার্টিতে যাই না, পয়সা নাই, ঠিক না। কিন্তু ইনার সঙ্গে আমি সবসময় থাকি। ইনি কথাবার্তা বলেছে, ডিলিংস উনিই করে ওনার সঙ্গে। অভিযোগটা আপনাদের কাউন্সিলরের বিরুদ্ধে আছে? কাউন্সিলরের বিরুদ্ধে আছে। এলাকার বাসিন্দারাও ওই কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তারা চান ওই বিধবা মহিলা যাতে নিজের সন্তানকে নিয়ে নিজের ঘরে ঢুকতে পারেন। তবে অভিযুক্ত কাউন্সিলর লাভলি রায় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন। তিনি জানান পুলিশ নয়নমণির ঘরে তালা মেরেছে, পাশাপাশি টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দেখুন, ওনার হাজব্যান্ড মারা যায় যখন, তখন আমি প্রথম কথা ওখানকার কাউন্সিলরই নই, এবং উনি যখন ওখান থেকে বেরিয়ে গেছেন আমার কাছে দেখুন কোর্ট অর্ডার আছে। আমি পরবর্তী ক্ষেত্রে এগুলো নিয়েছি, জোগাড় করেছি। যে বেরিয়ে যখন গেছেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের NTPS থানার যিনি পুলিশ আছেন সুনীল বাবু বলে, সুনীল মল্লিক, উনি কিন্তু কোর্ট অর্ডার নিয়ে এসে জিনিসপত্র ওনার কাছ থেকে বার করেছেন ওনার ঘর থেকে, এবং উনি এই জিনিসপত্র বার করার পর উনি চাবিটা মেরে দিয়ে গেছেন। সেটা হচ্ছেন সুনীল মল্লিক
ও NTPS থানার যিনি অফিস পুলিশ আছেন তিনি কিন্তু করেছেন। এখানে আমার কোনো ব্যাপারই নেই। আমি জানি না ওনারা কেন এই ধরনের কথাবার্তা আমার বলছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটার পর একটা মহিলার কিন্তু ওই মহিলার সাথে ওনার শাশুড়ির প্রচুর কেস আছে। ওনার শাশুড়ি অনেক কেস করেছেন, SDOকে আপনারা দেখুন, একটা SDOকেও শাশুড়ি চিঠি করেছেন যে আমাকে পুত্রবধূ অত্যাচার করছে, এবং উনি নিজেও থানাতে একটা কেস করছেন। তাহলে এই আইনগত ব্যাপার, এর মধ্যে আমি ঢুকতেই বা যাবো কেন, আর আমার এর সাথে কোনো ব্যাপার নেই। এদিকে নয়নমণি ঘোষ অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে পৌর নিগমের মেয়র দিলীপ অগস্তির কাছে অভিযোগও দায়ের করেছেন। মেয়র সেই অভিযোগপত্র নিউ টাউনশিপ থানায় পাঠিয়েছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ কলেজের TMCPর সদস্য সমর্থকদের। সেই তালা ভেঙে ফেলে কলেজ কর্তৃপক্ষ বলে অভিযোগ। নিজেদের তালা লাগিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। এরপরই কলেজের সামনে মহাত্মা গান্ধী রোডের একটি লেনের ওপর বসে পড়ে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। গত কয়েকদিন ধরে দুর্গাপুরের ওমেন্স কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে TMCPর আন্দোলন চলছিলই। এবার কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজের গেটে তালা ভেঙে ফেলল তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা। গত 3 দিন ধরে দুর্গাপুরের মহিলা কলেজের গেটে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। মঙ্গলবার কলেজের গেটে তারা তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ জানায়। এরপর কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের ঝোলানো তালা ভেঙে নিজেদের তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ। বুধবার সকালে আন্দোলনে সামিল ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের লাগানো তালা ভেঙে ফেলে। এরপরই ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজের সামনে মহাত্মা গান্ধী রোডের একটি লেনের ওপর বসে পড়ে বিক্ষোভ দেখায় তারা। ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে কলেজ ছাত্রীরা। কলেজের প্রিন্সিপালের পদত্যাগেরও দাবি তুলেছেন তারা। এত এত ফিজ নিচ্ছে কিন্তু কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না কলেজে। 2770 টাকা না হচ্ছে, তো এত আমরা পাবো কোথা থেকে? এত ফিজ নিচ্ছে, ডেভেলপমেন্ট ফিজ নিচ্ছে 770 টাকা, কলেজের কোনো ডেভেলপমেন্ট হয় না। জল খাওয়ার জন্য যে অ্যাকোয়াগার্ডটা আছে, ওই অ্যাকোয়াগার্ডের ফিল্টার কোনো চেঞ্জ হয় না। ওয়াশরুম তো পুরো লাইট তো নেই, ভাঙা চোরা ওয়াশরুম, কোনো সুবিধা পায় না। একটা ওমেন্স কলেজে ওয়াশরুমে যা যা ফেসিলিটি থাকার কথা সেসব কিচ্ছু নেই। স্যানিটারি ন্যাপকিনের মেশিন আছে কিন্তু সেখান থেকে কোনো ন্যাপকিন বেরোয় না। তো এত এত টাকা নিয়ে তাহলে দিচ্ছেন কোথায় ওনারা? এটা কলেজ চালাচ্ছেন না ব্যবসা চালাচ্ছেন উনি? আমরা জানিয়েছি, উনি আমাদের সাথে দেখা করছেন না, উনি খালি অজুহাত দিচ্ছেন ওনার শরীর খারাপ। আজকে উনি যদি আমাদের সুবিধা অসুবিধা না বোঝেন, কে বুঝবে? এই নিয়ে আন্দোলন তোমাদের কদিন হলো? এই নিয়ে আন্দোলন আমাদের 3 দিন চলছে। আজকে কি করলেন আপনারা? আজকে আমাদের তালা ভেঙে দিয়েছে উপরন্ত, আর দ্বিতীয়ত আমরা রাস্তা জাম অবরোধ করে দিয়েছি। তালাটা কেন ভাঙলেন? তালাটা আমরা আগের দিন একটা তালা লাগিয়েছিলাম যাতে উনি আমাদের কথাটা শোনেন, এসে দেখা করেন আমাদের সাথে, কিন্তু ওনারা কি করেছেন, রাত্রিবেলার মধ্যে এসে তালা ভেঙে নিজেদের তালা লাগিয়ে দিয়েছেন যাতে আমরা কলেজ ঢুকতে না পারি। তাই জন্য আমরা যে তালাটা ভেঙে দিয়েছি, কারণ কোনো কলেজে কলেজ ছুটি থাকুক যাই হোক, কলেজের মেন গেটে কিন্তু কোনোদিনও তালা পড়ে না। আমরা ইস্তফা চাইছি, কারণ উনি যদি আমাদের কথা না শোনেন তাহলে এরকম প্রিন্সিপাল থাকার থেকে না থাকা অনেক ভালো। মহাত্মা গান্ধী রোডের একটি লেন অবরুদ্ধ হয়ে পড়ায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কৌশিক মণ্ডল ও তৃণমূল নেতা দেবব্রত সাঁই। তারা বিক্ষোভকারীদের আশ্বাস দেন বিকেলের মধ্যে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে। আমরা জানি যে এই কলেজে একটা আমাদের মেয়েরা, বাচ্চা মেয়েরা যারা এই কলেজের পড়ুয়া, তারা কলেজের ফিস বৃদ্ধি নিয়ে একটা প্রতিবাদ করছিল। তো প্রিন্সিপাল কোনোভাবেই এদের সাহায্য করছিলেন না, এদের সঙ্গে কথাও বলছিলেন না। তো আজকে আমায় ছাত্রর যিনি জেলা সভাপতি কৌশিক আমায় ফোনে কথা বলে, ও আসছিল, আমাকেও আসতে বলেছেন। আমরা এসেছি, আমরা কথা বললাম ওদের সঙ্গে, এবং ওদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে আমরা এই কলেজের যিনি সভাপতি, গভর্নিং বডির যিনি সভাপতি, তার সঙ্গে কথা বলে ওদের যে দাবিগুলো ছিল মোটামুটি সবগুলোই উনি মেনে নিয়েছেন। আজকে বিকালের মধ্যে সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে, সম্ভবত মিটিং আছে। ওনাদেরকে পরীক্ষা দিতে, আমাদের এই বাচ্চাদের পরীক্ষা দিতে বলা হয়েছে, তারা পরীক্ষা দেবে এবং তাদের ফিসটা যাতে কমে যায় ওরা যেভাবে চাইছে। অন্যান্য কলেজ যেভাবে আমাদের ছাত্র নেতারা গিয়ে সেখানে বসে তারা যেভাবে ফিসগুলোকে, স্ট্রাকচারগুলোকে ঠিক করে দিয়েছেন, এই কলেজের ফিস ঠিক করার ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সেইভাবেই ঠিক করে দেবে। এদের যেটা দাবি সেটা মোটামুটি। আশ্বাস পেয়ে প্রায় আধ ঘন্টা পর অবরোধ তুলে নেয় TMCPর সদস্য সমর্থকেরা। ফি কমানো না হলে
লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিও দিয়েছে কলেজ ছাত্রীরা। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। লকডাউনের 2.5 মাস সময়কালে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বল্লভপুর পেপার মিল গেটে সিটু সমর্থিত পেপার মিল মজদুর ইউনিয়নের সদস্যদের বিক্ষোভ। বকেয়া বাবদ 3,500 টাকা পেপার মিল কর্তৃপক্ষ দিলেও তা যথেষ্ট নয় বলে দাবি তুলে সম্পূর্ণ বেতনের দাবিতে সরব হলেন সিটুর নেতৃস্থানীয়রা। পাশাপাশি আরও নানা দাবি দাওয়াও তুলে ধরলেন তারা। সিটু সমর্থিত পেপার মিল মজদুর ইউনিয়নের পক্ষ থেকে লকডাউনের 2.5 মাস সময়কালে শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার দাবিতে সরব হলেন সিটুর নেতৃস্থানীয়রা। কেন্দ্র ও রাজ্য সরকারের ঘোষণার পরও শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করছে পেপার মিল কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে নানা সময় সভা করার পাশাপাশি পেপার মিল কর্তৃপক্ষের হাতে স্মারকলিপিও তুলে দেওয়া হয়েছে সিটুর নেতৃস্থানীয়ের পক্ষে। সম্প্রতি স্থানীয় প্রশাসনের সাথে পেপার মিল কর্তৃপক্ষের আলোচনার পর শ্রমিকদের বকেয়া বাবদ 3,500 টাকা দেয় কর্তৃপক্ষ। এই অর্থ যথেষ্ট নয়, এই দাবি তুলে সরব হলেন সিটুর নেতৃস্থানীয়রা। পেপার মিল গেটের বাইরে বিক্ষোভ দেখালেন তারা। এর পাশাপাশি অবিলম্বে নয়া বেতন চুক্তি লাগু করার দাবিও তুলেছেন সিটু সমর্থিত পেপার মিল মজদুর ইউনিয়নের সদস্যরা। অবিলম্বে শূন্যপদ পূরণেরও দাবি তুলেছেন তারা। এই দিনের কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিটু নেতা সুপ্রিয় রায়। পেপার মিলের গেট অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিটুর নেতৃস্থানীয়রা। আজকে পেপার মিল মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে যে দাবি জানাচ্ছি যে লকডাউন পিরিয়ডের প্রায় 2.5 মাস সময়কালে শ্রমিকদের বকেয়া যে বেতন, সেই বেতন দিতে হবে। এটা আমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, প্রধান দাবি। সবাই জানেন যে সরকার ঘোষণা করেছিল যে লকডাউনের পিরিয়ডের বকেয়া বেতন দেওয়া হবে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ঘোষণা মোতাবেক আমরা পেপার মিল মজদুর ইউনিয়নের পক্ষ থেকে ম্যানেজমেন্টের কাছে লিখিতভাবে সেই বেতন দেওয়ার জন্য আমরা বারে বারে দাবি জানিয়েছি। এখানে আমরা যেমন সভা করেছি, পেপার মিলের ভেতরে আমরা স্মারকলিপি ম্যানেজমেন্টের কাছে দিয়েছি। কিন্তু দুঃখের ব্যাপার, প্রত্যেকবার ম্যানেজমেন্টের হয়ে কথা বলে স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিটুর নেতৃস্থানীয়রা। সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। বর্তমান সময়ে কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের কথা মাথায় রেখে আরডি পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুরে 20 লক্ষ টাকা খরচ করে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন করেন আসানসোল জেলার অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ সুবালকার টুকারাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সালানপুর ব্লকের জেলা পরিষদের উদ্যোগে 20 লক্ষ টাকা খরচ করে আরডি পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুরে বুধবার সকালে তরল আবর্জনা নিরাপদ নিষ্কাশন প্রকল্পের ফিতা কেটে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন আসানসোল জেলার অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ সুবালকার টুকারাম। পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সালানপুর ব্লক আধিকারিক তপন সরকার ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান বর্তমান সময়ে কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এদিন এই কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ মিশন নির্মল বাংলার মিশনকে সার্থক করে তুলবে। এদিন অতিরিক্ত জেলাশাসক বলেন, নোংরা আবর্জনা পরিষ্কার করে আশেপাশের অঞ্চলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর সেই নোংরা আবর্জনা পচনশীল থেকে জৈব সার, ক্যালসিয়াম সার তৈরি করে তা ব্যবহারিক কাজে লাগানোই আমাদের চ্যালেঞ্জ। কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা সম্পন্ন এই প্রকল্প স্থানীয় মহিলা গোষ্ঠীদের নিয়ে করা হবে। তাছাড়াও সমগ্র ব্যবস্থা সুষম জলপ্রপাত নামক এক সংস্থার সহযোগিতা নিয়ে চালু করা হবে। এদিন অতিরিক্ত জেলাশাসক বলেন, পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম প্রকল্প আরডি পঞ্চায়েতে গড়ে উঠেছে, যা মডেল হিসেবে কাজে লাগাবে অন্যান্য জেলার ক্ষেত্রে। তাছাড়াও এদিন পাশের একটি বাগানে কিছু বৃক্ষরোপণ করেন এডিএম অভিজিৎ সুবালকার টুকারাম। এছাড়াও তিনি আশেপাশে সমগ্র বাগান পরিদর্শন করেন এবং দেখেন যে কিভাবে এই প্রক্রিয়ার কাজ হবে এবং সকলেই সুবিধা পাবে। এদিন প্রধান অতিথি ছাড়া উপস্থিত ছিলেন আরডি পঞ্চায়েতের প্রধান সালিম মিয়া, প্রাক্তন প্রধান উজ্জ্বল মণ্ডল, সমিতির সদস্য উৎপল কর, রূপনারায়ণপুর পঞ্চায়েতের প্রধান রানু রায় সহ অনেকেই। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।